ভারতের ত্রিরত্ন যেভাবে তৎপর হয়ে উঠেছে তাতে এখন বোঝা যাচ্ছে তিস্তা প্রজেক্ট আর এখন আলোর মুখ দেখবে না। ত্রিরত্ন বলতে আমি বুঝালাম যে ভারতের তিনটা পিলার, একটা হচ্ছে পিনাক রঞ্জন চক্রবর্তী, আর একজন অজিত দোভাল, আর একজন বিনয় কোয়াত্রা। এই তিনজনকে যদি আমরা ধরে নেই সেই হিন্দু দেবতা মহাদেবের ত্রিশূল, তাহলে এরা হলো সেই ত্রিশূল, যে ত্রিশূল এখন জেকে বসেছে আমাদের তিস্তা প্রজেক্টের উপরে। আর সঙ্গে তো আছে দেবী পার্বতী। আপনারা দেবী পার্বতীকেও চেনেন, যে দেবী পার্বতী দীর্ঘ 3000 বছর তপস্যা করার পরে দেবতা মহাদেবকে বিয়ে করতে পেরেছিল। তো এইখানে এই দেবী পার্বতী আছে আর আছে ত্রিশূল। এই ত্রিশূল কিভাবে এই প্রজেক্ট ভণ্ডুল করার জন্য কাজ করছে তার একটা বর্ণনা আমি এখন দেব। প্রথম কথা হলো, এই প্রজেক্ট বাতিল করার জন্য প্রথমেই বক্তব্য দিয়েছেন অন্যতম শুল, যিনি পিনাক রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছিলেন এবং এখন তিনি বিবেকানন্দ ফাউন্ডেশনের অন্যতম ফেলো। একই সঙ্গে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, যেটাকে ORF বলে, এটারও তিনি ফেলো। তিনি অতি সম্প্রতি আনন্দবাজার পত্রিকার একটা অনলাইনে বক্তব্য দিয়ে বলেছেন, যদি এই প্রজেক্ট তিস্তা প্রজেক্ট বাস্তবায়নের সময় চীনা শ্রমিকরা এখানে কাজ করতে আসে, তাহলে দেখা যাবে যে আমাদের যে শিলিগুড়ি প্রজেক্ট আছে, সেই শিলিগুড়ি প্রজেক্ট হুমকির সম্মুখীন হবে, নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। কারণ যে কোনো মুহূর্তে চীনা শ্রমিকরা এখানে এসে যদি কোনো ডিভাইস বসিয়ে যায়, তাহলে সেখান থেকে তারা ভারতের যে সমস্ত নিরাপত্তা বিষয়গুলো এখান থেকে মনিটর করতে পারবে। আর তাহলে তখনই ভারতের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আর এটা ঝুঁকিতে পড়লেই পরে সেভেন সিস্টারের উপরে অনেক সমস্যা দেখা দিতে পারে। এটাই হচ্ছে তার কথা, এবং এটা দিয়েই তিনি কিন্তু শুরু করে দিয়েছেন। ততক্ষণে কার্পেটের তলদেশ দিয়ে চীনের অনেক প্রস্তাব ইতিমধ্যেই, বিশেষ করে এই তিস্তা প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। তারা ইতিমধ্যেই চীন এই প্রজেক্ট বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা প্রায় $1 বিলিয়ন বাজেট ঠিক করেছে। আর একই সঙ্গে সরকারকে, বর্তমান বাংলাদেশ সরকারকে তারা প্রায় $5 বিলিয়ন সফট লোন দেওয়ার ক্ষেত্রেও অনেকটা অগ্রসর হয়ে গেছে। এটা যখন হয়ে গেছে তখন ভারত নড়ে চড়ে বসেছে। আর আমি আরেকজনের কথা বলছিলাম, যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনি যে কখন বাংলাদেশে আসেন আর বাংলাদেশ থেকে যান এটা কিন্তু কেউ বলতে পারে না, একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া আর কার সঙ্গে তার কোনো কথা হয় না। এইরকম একটা সময় তিনি এখানে এসেছিলেন যখন দেখা গেল যে মিয়ানমারে একটা তুমুল লড়াই চলছে, আরাকান আর্মির সঙ্গে সামরিক জান্তার লড়াই যখন চলছে, তখন আরাকান আর্মি অত্যন্ত সফলভাবে সামরিক জান্তার সৈন্যদেরকে কিন্তু পর্যদস্ত করে ফেলছে। এইটা দেখে ভারত খুবই সন্ত্রস্ত হয়ে পড়েছিল, কেননা আরাকান আর্মি যদি উইন ওভার করে যায়, তাহলে ভারতের যে প্রজেক্ট ওখানে আছে, কালাদান প্রজেক্ট, সেই প্রজেক্ট ভণ্ডুল হয়ে যাবে। সেই ভণ্ডুল যাতে না হয়, সেখানে এই অজিত দোভাল এসেই বাংলাদেশের সঙ্গে অনেকটা আলোচনা করে চলে গেছেন। এবং এর পরেই দেখা গেল, সম্ভবত এখন আমরা বলতে পারবো না, কেননা আমাদের হাতে এইরকম কোনো তথ্য নেই যে কারণে বলতে পারবো, হয়তো বাংলাদেশ সরকার ভারতের সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমরা কিন্তু দেখলাম বান্দরবনে নাথান বোমকে দিয়ে একটা ঘটনা ঘটিয়ে দেওয়া হলো, অর্থাৎ একটা বোম এখানে কিন্তু তারা মেরে দিল, বাংলাদেশকে অনেকটা খুবই চঞ্চল করে তুললো, তটস্থ করে তুললো এই একটা কাজ দিয়ে। ফলে ভারত যে চাপ দিয়ে রাখতে পারে তার একটা উদাহরণ আমরা এখানে দেখলাম। এরপরে কি হলো, বিনয় কোয়াত্রা আসলেন, ভারতের পররাষ্ট্র সচিব অর্থাৎ শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা। তিনি আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়ার জন্য। এই দাওয়াত হবে জুলাই মাসে, অর্থাৎ নতুন যে প্রধানমন্ত্রী হবেন তারই দাওয়াত নিতে আসছেন তিনি। এখন ওইখানে কে প্রধানমন্ত্রী হবেন সেটা কি বিনয় কোয়াত্রা কি একেবারে নিশ্চিত হয়ে গেছেন? মোদী আসবে নাকি বিজেপি আসবে নাকি কংগ্রেস আসবে সেটা কি একেবারে নিশ্চিত? আমরা তো এখনো পর্যন্ত যে ভারতের লোকসভা নির্বাচনে যে সমস্ত তথ্যপত্র পাচ্ছি, তাতে এমনও দেখা যেতে পারে যে ইন্ডিয়া জোট এগিয়ে যেতে পারে। তো যাই হোক, যেই আসুক না কেন, এত দ্রুত কেন এই দাওয়াতের জন্য তিনি আসলেন, এটা একটা রহস্যজনক। তিনি এখানে যখন আসলেন, এসেই কিন্তু প্রস্তাব দিলেন
পররাষ্ট্রমন্ত্রীর কাছে, আর কারোর সাথে কিন্তু তিনি এই বিষয় নিয়ে আলোচনা করলেন না। বললেন যে তিস্তা প্রজেক্টে তারাও বিনিয়োগ করতে চান, তারা বিনিয়োগ করতে চাচ্ছেন। যে মুহূর্তে চীন অনেক দূর এগিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে তিনি এই প্রস্তাবটা দিলেন। তিনি প্রস্তাব দিলেন আমাদের এই তিস্তা প্রজেক্টে বিনিয়োগ করবেন। তাদের সাথে তো আমাদের যে সম্পর্ক, ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণেই তো আজকে এখানে তিস্তা প্রজেক্ট করতে হচ্ছে। তারা যদি তিস্তায় পানিটা ঠিক মতো দিত, ন্যায্য হিস্সা অনুযায়ী আন্তর্জাতিক নদী আইন হিসাবে যেটা আছে, সেই প্রবাহটা যদি ঠিক রাখতো, তাহলে তো আমাদের এখানে কোনো প্রজেক্ট করার দরকার ছিল না। আমাদের নিয়মিত পানিটা শুষ্ক মৌসুমে বিশেষ করে পানিটা যদি আমরা ঠিক মতো পাই, তাহলে সেই পানি দিয়ে আমাদের এই উত্তরবঙ্গের যে 17টি জেলা আছে, 17টি জেলায় পানির প্রবাহ যদি ঠিক থাকে, তাহলে আমাদের উৎপাদন ঠিক থাকবে। তো এখানে তারা পানি প্রবাহটা বন্ধ করে দিচ্ছে, দিয়ে আমাদেরকে শুষ্ক মৌসুমে শুকিয়ে মারছে, আবার বর্ষা মৌসুমে আমাদের প্লাবিত করে দিচ্ছে। দুই সময় তারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এই ক্ষতিগ্রস্ত তারা তো আমাদের করছে, একেবারে শত্রু হিসাবে ক্ষতিগ্রস্তটা করে যাচ্ছে। আর তার উপরে এখন তারা আমাদেরকে দেখা যাচ্ছে যে মাছের মায়ের শোক, তারা এখন আমাদের এখানে একটা প্রজেক্ট করতে আসছে। এই প্রজেক্ট তো তাদের এখানে কেন কিভাবে করবে? চীনও এখানে এই প্রজেক্ট করার জন্য এগিয়ে আসছে। ভারতকে তখন এই দুইটা প্রজেক্ট, দুই দেশ একেবারে দা কুমড়া সম্পর্ক যে দুইটা দেশ, সেই দুইটা দেশ কি একটা প্রজেক্টে এসে বিনিয়োগ করবে? কোনোদিন করতে পারে না। এটা তো একেবারে অসম্ভব একটা বিষয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারত এখানে এই প্রস্তাবটা দিল এই কারণে যে চীন যাতে আর অগ্রসর না হয়। তার অগ্রসর যদি না হয়, তাহলে দেখা যাবে যে এই প্রজেক্টটা বাতিল হয়ে যাবে, অর্থাৎ আলোর মুখ দেখবে না। আর আলোর মুখ যদি না দেখে, তাহলে একেবারে সোনায় সোহাগা, ভারতের যা চাওয়া পাওয়া ছিল সেই কাজটাই হয়ে গেল। বাংলাদেশকে আর এই প্রজেক্টও করতে দিল না, তাদের পানির প্রবাহ দিচ্ছে না, কোনো কিছুই না। এই প্রবাহ যদি না দেয়, তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তারা একইভাবে গঙ্গায় পানি প্রবাহ আমাদের এখান থেকে পানি প্রত্যাহার করে নিয়ে, সেখানেও পদ্মা নদীতে আমাদের এখন চর পড়ে গেছে, সেখানেও কোনো আমাদের ফসল দিয়ে হচ্ছে না। সেখানে শুষ্ক মৌসুমে একেবারে পুরো মরুভূমির মতো হয়ে যাচ্ছে, আবার বন্যার সময় আমাদের এখানে এই সমস্ত জায়গায় প্লাবিত হয়ে যাচ্ছে। ভারতের এই যে বিভিন্নমুখী চরিত্র, এটা একেবারে বাংলাদেশ সরকারকে এমন ভাবে জেকে ধরেছে বা চেপে ধরেছে যে তারা জানে যে এই সরকার টিকে আছে শুধুমাত্র ভারতের কারণে। কেননা 7ই জানুয়ারি নির্বাচন করিয়ে দেওয়ার ক্ষেত্রে এই বিনয় কোয়াত্রা সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। আপনারা অনেকেই জানেন যে দিল্লিতে যখন আমেরিকা এবং ভারতের মধ্যে যে 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছিল, সেখানে কোনো অবস্থাতেই বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয় নাই। কিন্তু বিনয় কোয়াত্রা সেখানে অনাহূতভাবে সেখানে অংশগ্রহণ করেই এই নির্বাচনের ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিল যে বাংলাদেশের নির্বাচন হবে বাংলাদেশের সরকার এবং জনগণ যা চায়, জনগণ তো না, সরকার যেটা চায় সেইভাবেই হবে। এই কথা বলার পরে আমেরিকা কিন্তু এই নির্বাচন, বাংলাদেশে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করার ক্ষেত্রে যে এতদিন যে তৎপরতাটা চালিয়েছিল, এই বিনয় কোয়াত্রার এক ধমকে মনে হলো এখান থেকে আমেরিকা সেই রিং থেকে ছুটে গেল এবং চলে গেল। ফলে সেই নির্বাচন একতরফাভাবে নির্বাচন করে আওয়ামী লীগ এখন বিনা ভোটেই এখন নির্বাচিত হয়ে এই সরকার গঠন করে আছে। সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা আছে। এইটাই তো তাদের একেবারে সমর্থন নিয়ে, ভারতের সমর্থন নিয়েই এই সরকার ক্ষমতায় রয়ে গেছে। অর্থাৎ তারা যে এখন বলে দিচ্ছে যে তিস্তায় তারা বিনিয়োগ করবে, বিনিয়োগ করার অর্থ হলো যে এই তিস্তা প্রজেক্ট আর আলোর মুখ দেখবে না। আর এটাই তারা চায়, এইটি চায় বলেই কিন্তু এখন আর আমাদের এই প্রজেক্ট আর আলোর মুখ দেখবে না।